10 লক্ষের অধিক, তারা সবচেয়ে প্রান্তিক এই জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের লড়াইয়ে, অধিকার আদায়ের লড়াইয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে, তারা শুধু সেবাই দেয়নি, বিএনপির প্রতিটি সমাবেশে, সভায় তারা যেভাবে অনুপ্রাণিত করেছে মানুষকে, দলকে, এবং এই অনুপ্রেরণার খবর পৌঁছে যায় বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে প্রবাসে থেকে যে বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়েছিলেন, এই আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমানের কানে এই খবর পৌঁছে যাবার পরে রিক্সা ভ্যান শ্রমিকদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে এই শক্তিকে অনুপ্রাণিত করা, পরবর্তীতে একাধিক সভা তাদেরকে নিয়ে করা হয়েছে। প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটি এই সভায় তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন রিজভী আহমেদের মাধ্যমে, এবং পরবর্তীতে তারা যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে তুষার প্রোগ্রাম অর্গানাইজ করে রিজভী আহমেদের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছিয়েছেন। বাংলাদেশের প্রতিটি গরিব মানুষ, বাংলাদেশের নিঃস্ব মানুষ, অবহেলিত মানুষ বিএনপির পতাকা তলে সংগঠিত হবার জন্য এই রিক্সা ভ্যান শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ঢাকার খবরের কাগজ নয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যমে এই রিক্সা ভ্যান শ্রমিকদের এই অকুতোভয় দুঃসাহস গণতন্ত্রের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে তাদের যে দুঃসাহসিক ভূমিকা, এই ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনে শক্তি জুগিয়েছে, শ্রমিক আন্দোলনেও শক্তি জুগিয়েছে। বাংলাদেশের ভাগ্যহত, অবহেলিত কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি, মেহনতি, মজলুম ভাইদের মুক্তির লড়াইয়ে বাংলাদেশে আমি প্রসঙ্গত আজকে আলোচনা বা তার এই কথাটা স্মরণ করলে বাংলাদেশ শক্তি পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াকে 1979 সালে বাংলাদেশের শ্রমিকেরা একটা অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া একেবারে অন্তর থেকে একটা বক্তব্য রেখেছিলেন, আমি একজন শ্রমিক, এই পরিচয় দিতে গর্ববোধ করি। বাংলাদেশের এই ছোট্ট স্লোগানটা বাংলাদেশের কলে, কারখানায়, খামারে এবং বস্তিতে গরিব মানুষের মনের মণিকোঠায় ঢেউয়ের মতো, তরঙ্গের মতো সারা বাংলাদেশে শ্রমিকদেরকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের লড়াকু শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল সংগঠিত হয়ে ওঠে। সেই একটা স্লোগানের প্রতি গরিব মানুষ, মেহনতি মানুষ বিশ্বাস স্থাপন করেছিলেন, আর তার প্রতিদানও উনি জীবদ্দশায় স্বল্প সময়ের মধ্যে দিয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি কলকারখানায় 3 শিফটের কর্মসংস্থানের ব্যবস্থা করা, 1,90,00,000 মানুষ যে বিদেশে কাজ করে, সেই বিদেশে কর্মের সংস্থান করা, বাংলাদেশে গার্মেন্ট স্থাপন করা। দুর্ভিক্ষ 1974 সালে মানুষ মারা গেছিল, মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, কৃষি ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন শহীদ জিয়া এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য উনি দৃষ্টান্ত স্থাপন করে মানুষের ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। একইভাবে ফ্যাসিবাদ স্বৈরাচার যখন 1982 সালে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে ভারতীয় চক্রান্তে যখন এরশাদ ক্ষমতা দখল করে, তখন একটা গৃহবধূ থেকে জনগণের পাশে এসে দাঁড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মে দিবসের একটা অনুষ্ঠানে শ্রমিক দলের দাওয়াত গ্রহণ করে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনি সংক্ষিপ্ত আর একটা কথা বলেছিলেন, আমি শহীদ জিয়ার এই সেই ঘোষণা যে আমি একজন শ্রমিক, সেই শ্রমিকের পরিচয় দিতে গর্ববোধ করি, সেই বক্তব্যের সাথে মিলে উনি বললেন, আমি শ্রমিকের সহধর্মিণী এই পরিচয় দিতে গর্ববোধ করি।
এই বাংলাদেশের দরিদ্র মানুষের ভালোবাসা এখনো অনুপ্রাণিত করে খালেদা জিয়ার সেই বক্তব্য। তাদেরই দুইজনের রক্তধারায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান সত্যিকার অর্থেই বাংলাদেশের ভাগ্যহত অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশের 7,35,00,000 এই শ্রমজীবী মানুষকে লড়াইয়ের মাঠে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের পতন এবং তাদের ভাগ্য বদলের জন্য অনুপ্রাণিত করেছে, সংগঠনকে শক্তিশালী করেছেন, প্রতিটি পদে পদে পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের আগামী দিনে মুখে হাসি ফুটানোর জন্য ওনার 31 দফা কর্মসূচির মধ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর এই প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠীকে, যারা সংগঠিত অসংগঠিত সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উনি প্রতিটা মুহূর্তে একটার পর একটা তাগিদা দেওয়ার কর্মসূচির ধারাবাহিকতায় এই রিক্সা ভ্যান অটো শ্রমিকদেরকে উনি অনুপ্রাণিত করেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা সেই নেতা বাংলাদেশে বরণ করার জন্য আমরা অপেক্ষমান। আর আমাদের এই যে বাংলাদেশ যার নামের সাথে জড়িয়ে রয়েছেন শহীদ জিয়া, বাংলাদেশ যার নামের সাথে জড়িয়ে রয়েছেন, যিনি কাঁদলে বাংলাদেশ কাঁদে, যিনি হাসলে বাংলাদেশ হাসে, সেই মাটি ও মানুষের নেত্রী খালেদা জিয়ার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থতা করে বাংলাদেশকে শোষণ বঞ্চনা মুক্ত করার লড়াইয়ের সমাপ্তি পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান বাংলাদেশ যেন পরিচালনার দক্ষ নেতৃত্ব দিতে পারে, সেই প্রত্যাশায় বাংলাদেশে আমরা একটা নতুন আঙ্গিকে নতুন বাংলাদেশ গঠনের জন্য সেই লড়াইয়ের একটি পর্যায়ে এসে জুলাই বিপ্লবের পরে আমাদের অগণিত শ্রমিক শ্রেণীর রক্তেই পরিবর্তন এসেছে। প্রায় 97 জন এই শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ, রিক্সা ভ্যান অটো চালকের ভাইদের জীবনে এই পরিবর্তন এসেছে। এই রক্তের এই ঋণ আমরা যেন পরিশোধ করে বাংলাদেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আজকের এই দোয়ার অনুষ্ঠানে পরম করুণাময় আল্লাহর দরবারে আমরা এই ফরিয়াদ করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন, তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণের উপযুক্ততা দান করুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর লড়াইয়ে আল্লাহর বিশেষ রহমত কামনা করে, খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। কেউ তালি দিবেন না প্লিজ, এটা মিলাদ মাহফিল। ধন্যবাদ শিমুল ভাইকে। এখন মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই মিলাদ মাহফিলের সভাপতি জনাব আলমগীর হোসেন মন্টু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মান নামে আজকে মিলাদ মাহফিল তার কামনার জন্য আজকে উপস্থিত এখানে আছেন অ্যাডভোকেট কলকাতি স্যার, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস স্যারে। আজকে এই মায়ের দীর্ঘদিন সন্তানের জন্য 17 বছর যুদ্ধ করে তার মৃত্যুসজ্জা পাঞ্জাবে এই সন্তানের মুখের দিকে আমাদের মুখে চেয়ে রয়েছে। ইনশাআল্লাহ আজ সেই ফেসি সরকার বেরিয়েছে, মার সকল রোগ মুক্তি সব ইনশাআল্লাহ রহমত করছে। আর দূর থেকে আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 28-এর পর থেকে আমাদের সাথে যোগাযোগ করে দূর থেকে আমাদের সেই আমাদের পাশে রাখতে বলছে। রেডমি স্যার ছিল, সত্তার ভাই ছিল, তুষার ভাই ছিল, এরা আমাদের সকল নির্দেশ দিয়ে আমাদের আজকে এই পর্যায়ে এসে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ার জন্য অত্যন্ত সাহস দিয়েছিল, অত্যন্ত তারা ভূমিকা পালন করেছিল। দূর থেকে আমরা তাদের নির্দেশনা মেনে তার কাজগুলো করে ইনশাআল্লাহ স্বাধীন সরকারের বাধ্য করছি এই দেশ থেকে তাড়ানো। বন্ধুরা আমার, আমি এখন একটা দাবি, সকল যারা ঐক্যবদ্ধ নেতারা আছেন কেন্দ্রীয়, যে বাংলাদেশে এই আমাদের সেই 17 বছর দুঃখ কষ্ট করে জেল খেটে রয়েছে, তাকে এই সারা বাংলাদেশে আমাদের সকলের মা হিসাবে গণ্ডিত করা হোক এবং সকল বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা বাংলাদেশের নাগরিক আছে সকলকে
তার মা হিসাবে এই জিনিসটা সকলে আমাদের কাছে একটা গ্রহণযোগ্য করে মানত হয় এবং তাকে স্বীকৃতি হোক, সেজন্য আমাদের সকলের মা। আর সেই মায়ের জন্য দোয়া করি যে মায়ের যেন আমাদের সুস্থ হয়ে ইনশাল্লাহ আবার দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে, আসবে, সেই জন্য আমরা এই দোয়া করেছি। আর আপনারা সবাই দোয়া করবেন। আমরা অনুরোধ সকল স্যারেদের কাছে যেন মাকে সারা বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের সকল মানুষের মা একটা স্বীকৃতি দেওয়া হয়, সেজন্য আমি অনুরোধ করি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আজকে চিকিৎসার জন্য তিনি লন্ডনে আছেন। ওনার চিকিৎসা উনি যেন সুচিকিৎসা না পান, এই জন্য শেখ হাসিনা ওনাকে তিলে তিলে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন, ওনার চিকিৎসা চলছে। ওনার চিকিৎসা আজকে সুস্থতা কামনায় জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের এই মিলাদ মাহফিলের এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, এই দলের এবং দেশের দুর্দিনে যিনি সাহসিকতার সাথে রাজপথে সড়ক থেকে আজকে দলকে এই পর্যায়ে নিয়ে এসছেন, আমাদের সকলের প্রিয় নেতা রঞ্জিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। রিক্সা ভ্যান ও অটো চালক দল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি, জাতীয়তাবাদী শ্রমিক দলের খুব বর্ষিয়ান নেতা আমাদের খায়ের ভাই মুস্তাফিজ, বলিষ্ঠ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দোয়া মাহফিল যেহেতু তারা সকলে মিলে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, যার ত্যাগ, পরিশ্রম এবং দীর্ঘদিন বলতে যখন থেকে এটা গঠিত হয়েছে 1-1.5 বছর থেকে, তখন থেকে যে তিলে তিলে সংগঠনটি গড়ে তুলেছেন সেটা হলো আমাদের আরিফুর রহমান তুষার। তার কথা না বললেই নয়, মানে তার তাগিদ এবং তার প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকের শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা শ্রমিক, ভ্যান এবং অটো রিক্সা চালকদেরকে আজকের এই পর্যায়ে সুসংগঠিত করেছে। আমাদেরকে অনেক সময় অনেক অনুরোধ করে তার এই প্রোগ্রামগুলোতে হাজির করায় আমাকে শিমুল ভাইকে, তাকেও ধন্যবাদ জানাই। আসলে আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন আমাদের অতিথিবৃন্দের কাছে যে আজকের এই দোয়া অনুষ্ঠানটি আমাদের দলের যে মূল প্রেরণা, জাতীয়তাবাদী শক্তির যে প্রেরণার উৎস যিনি, এবং যিনি গণতন্ত্রের জন্য এবং একটা আদর্শের প্রশ্নে কি ভয়ানক নিপীড়ন, নির্যাতন সহ্য করেও আপোষহীন থাকতে পারেন, তার জন্য গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত হিসাবে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। ধীরে ধীরে তাকে শেষ করার চেষ্টা করা হয়েছে, এখানে বক্তারা বলেছেন, কিন্তু সেই জীবন সংগ্রাম, সেই জীবন মৃত্যুর সংগ্রামের মধ্যেও আজকেও এই মুহূর্তেও সর্বশেষ তিনি তার নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হন। আমরা বিএনপি করি একটা গর্ব নিয়ে, সেই গর্বটা হচ্ছে এই দলের
যারা প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মিনীর কাছ থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি, যেটা আমরা রাজনীতিতে হয়তো থাকতে পারি, সক্রিয় থাকতে পারি, নাও থাকতে পারি, আমাদের পদ পদবি থাকুক বা না থাকুক, কিন্তু আমরা যে বিএনপি করতাম বা করছি, এই আনন্দটাই হচ্ছে যে আমাদের নেতা নেত্রী ছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং গণতন্ত্র বেগম জিয়া, এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না, অভিন্ন এক সত্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সেই নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গেছে, লন্ডনে চিকিৎসা চলছে। দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সংগ্রাম, আন্দোলন, দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু এমন এক দানবী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, মানে মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে পর ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে, যে এই শনি মরে, এই শনি মরে, কই মরেন না তো। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহি তো ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না, তাই আমি যা করব, যা বলবো সেটাই সব শেষ কথা। তাই এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন, এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন, এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন। শেখ হাসিনা যা চাইতো, যেটা চিন্তা করত, সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত হতো। আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে, এই বিষয়ে কি বলবো? আপনার আলিয়া মাদ্রাসার যে বিশেষ ট্রাইব্যুনালের যে আদালত, সেই আদালতে তার 5 বছর সাজা দেওয়া হলো। আপনারা জানেন, এটা আমি আর বলতে চাই না, কারণ এই বিচারক জানে যে আমি যদি বেগম জিয়ার 5 বছর সাজা দিই আমার প্রমোশন হবে। ও রিটায়ার করার পর হাইকোর্টের জজ হয়েছে। একবারই মানে চোখের সামনে ঘটনা। যদি রেখে রেখেও করতে এক কথা ছিল যে তুমি তার সাজা দাও, অর্থাৎ ওই সাজা যে কৃত্রিম, অন্যায়, শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেটা প্রমাণিত হয়েছে। সেই ব্যক্তি হাইকোর্টের জজ হয়েছে, আবার এটাকে আপিল করা যখন হলো, হাইকোর্টের জজ ওটাকে বাড়িয়ে 10 বছর করলেন। ওই হাইকোর্টের জজ জানতো এনায়েতুর রহিম সাহেব, আমি যদি এই কাজটা করি, বাড়িয়ে দেই, তাহলে হাসিনা আমাকে সুপ্রিম কোর্টের জজ বাড়বে। তাই হয়েছে, তাই করেছে। তাহলে আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই মানে এই বিষয়গুলি অবিদিত নয়, তারা সবই জানেন। তারা জানেন বলে এই যে এই ধরনের যে বিচারিক নির্মমতা, এইভাবে বিচারক যে
আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না? একটা জুডিশিয়াল কিলিং করেছেন, জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ, তাদের বিরুদ্ধে তো আজকের এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোষর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে তো বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি, প্রশাসনে দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, জুডিশিয়ারিতে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে। তো এগুলো আমাদের চোখের সামনে ঘটনা। শেখ হাসিনা এগুলো কেন করেছেন? কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মানে মৌরসি পাট্টা বলা হয়, সেই মৌরসি পাট্টা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন। বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে দিতে হবে, কি হলো শেষ করে দিতে হবে। তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে, এই সবগুলো করেছেন। করে কি শেষ রক্ষা হলো? শেষ রক্ষা তো হলো না। এখন কি বেরোচ্ছে? শুধু এইটা না, তিনি সাম্রাজ্যের মতো এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে চেয়েছে। আপনার সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগ্নির নামে, যে আবার ইংল্যান্ডের এমপি, এখন ইংল্যান্ডেই আপনার পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার। পার্লামেন্টে বলেছে যে বিধির বাইরে যেতে পারবে না। তাকে দিয়েছে, তার ছোট বোনকে দিয়েছে। কে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। এবং কোন কোম্পানি কোথা থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়ে এসছে। তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখতে হবে, কারণ তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহা দুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে। এই কণ্ঠরোধ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট। আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে, 60 কাঠা জমি পূর্বাচলে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা জমি, তার মধ্যে 10 কাঠা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন, তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে? তারা না করতে পারবে? শেখ হাসিনার সুধা ভবন আছে, শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে, তারপরেও 60 কাঠা জমি তার এবং তার পরিবারের নামে। শেখ রেহেনার ছেলে মেয়ে, শেখ হাসিনার ছেলে মেয়ে, সম্পদের পর সম্পদ। এটা আমার কথা নয়, একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। 80,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 80,000 কোটি টাকা। এবং সেটার নামও দিয়েছে রূপপুর আরবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে। শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছেন, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনার, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে, যেভাবে সাদ্দামরা করেছেন,
যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন। বন্ধুরা আমার, আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে। মানে গর্তের ভিতর থেকে বা ফলের ভিতর থেকে, ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে, সাদা বিড়াল, কালো বিড়াল, লাল বিড়াল, একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে, যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি। আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দেই। ভাই, প্রথম দেখলাম ভারতের কাঁটাতারের বেড়া মানে ছাড়া, কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে। যে এদের যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, এটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলে তো আমাদের পারপাস। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে, এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। তারা আরো বুঝতে পারেনি যে অন্যায় ভাবে শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে, যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে 160টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের যে সীমান্ত 4000 কতশো কিলোমিটার, তার মধ্যে 3000 সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এখন 857 কিলোমিটার জায়গা বাকি আছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজেপির সাথে, বিজেপির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। যাই হোক বন্ধুরা আমার, আজকে শ্রমজীবী মানুষ, শ্রমিক ভ্যান, রিক্সা ভ্যান এবং অটো রিক্সা চালকরা তারা যে বীরত্বের, তারা যে গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি কমপক্ষে শহীদ হওয়া 15 জন রিক্সা চালকের বাসায় গেছি। তার সন্তান বা স্বামী চলে গেছে, তার মা এবং তার পরিবার কিভাবে চলবে তার কোনো মানে তাদের কাছে সহায় সম্বল নেই। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসলে পরে এবং সব সময়ের জন্য আপনাদেরকে দেখা হবে। কথাটা আমরা বলে এসেছি। ইনশাল্লাহ যে কথা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এদেশের একজন দেশপ্রেমিক মানুষ। জিয়াউর রহমান
শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন। আজকে ৬,০০০ মাইল দূরে থেকে এখানে যারা শহীদ হয়েছেন, এখানে যারা পঙ্গু হয়েছেন, কারো হাত নাই, পা নাই, কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছেন, তাদের প্রত্যেকজনের তিনি যেভাবে খবর রাখেন, তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রত্যেকে আপনার যে সহযোগিতা এবং পরিবারের ভরণ পোষণ, কমপক্ষে আমরা বলেছি যে পরিবারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার, সেই চাকরিরও ব্যবস্থা বিএনপি করবে। আজকের এই দোয়া মাহফিলের আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অনেক দুঃখ কষ্ট করে আমাদেরকে তার আদর্শের ছায়াতলে আশ্রয় দিয়েছেন, যিনি এই দেশ এবং এই জাতির প্রশ্নে কখনোই তাকে ন্যূনতম বিচলিত করা যায়নি। তিনি অত্যাচার নির্যাতন সয়েছেন, তারপরেও অন্যায়ের কাছে, অত্যাচারীর কাছে তিনি মাথা নত করেননি। আমরা সেই নেত্রীর দীর্ঘায়ু কামনা করে, আশু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ শ্রদ্ধেয় রুহুল কবির রিজভী ভাইকে। আজকের এই মিলাদ মাহফিল, আজকের এই দোয়া সফল করার জন্য শ্রমিক নেতা আফজাল, জাহিদ এবং জসিম সহ অনেকেই কষ্ট করেছেন এবং শ্রমিক দলের সম্মানিত সমন্বয়ক জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেবের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কষ্ট করে আজকের এই দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন দোয়া পরিচালনা হবে দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটি সফল গণ অভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে হাসিনার কবল থেকে মুক্ত করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান জনাব আরাফাত রহমান কুকুর বিবি আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا حجيرة نار سرفاري جرسلاي كل فائدة مقرطار فتيدي. اللهم صل مولانا محمد وعلى আপনার দিদার পেলেন যারা ধন্য তারা জীবনে
ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন, সবাই সূরা ফাতিহা করছে ক্লাস 3 বার পড়ে বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشهد شكرا دعاء اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা, হে আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা অটো রিকশা ভ্যান চালক কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরূপ মুক্তি কামনায় আয় আল্লাহ উপস্থিত সকলকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পেশ করেছি, তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি, ইস্তেগফার করেছি। হে আল্লাহ, তুমি মাহবুবের দরবারে হাত তুলেছি, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে তুমি কবুল মঞ্জুর করে নাও। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কাজ করে গণতন্ত্রের মাতা, আল্লাহ, বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী, আল্লাহ, যিনি জীবনের মায়া ত্যাগ করে দেশ এবং জাতিকে ভালোবাসে গণতন্ত্র উদ্ধারের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে তিনি দ্বিধা করেন নাই। আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতা এসেছে দেশ এবং জাতির জন্য কাজ করেছে। আয় আল্লাহ, আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে দেশের দায়িত্ব নিয়ে মানুষের খেদমত করে তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কাজ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। তার কলিজার টুকরা আরাফাত রহমান কুকু ভাইকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিন। আয় আল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেতা ৮০০০ কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অচিরে দেশে এসে বাবার মতো মায়ের মতো যেন দেশের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো তুমি শক্তিশালী বানিয়ে দাও। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন